আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন রাজনীতি ঈদের পরে আফটার ঈদ একটা বেশ গোজামিলা অবস্থা শুরু হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। একদিকে জামাতের অসাংবিধানিক দাবি দেওয়া, আরেকদিকে বিএনপি ওই দাবি দেওয়াকে কিভাবে ট্যাকেল করবে, আরেকদিকে আওয়ামী লীগের ফিরে আসা। এই যে আজকেও অনেক আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস নেই, আপনার সাহস নেই, আপনার শক্তি নেই। আওয়ামী লীগ ফিরবে, অনেক আওয়ামী লীগারও বলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না সহজে। আপনার তাহলে আওয়ামী লীগ করার দরকার নাই, আপনি বিএনপিতে যোগ দেন, আপনি জামাতে যোগ দেন। আপনার শক্তি সাহসটা যদি আপনার না থাকে, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে, আপনার চোখের সামনে ফিরবে, দেখবেন আপনি। কিন্তু আজকে এই মুহূর্তে যে কথাটা বলতে এসছে, যে ঈদের পর পর বাংলাদেশের রাজনীতিতে একটা হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। এবার জামাত বিএনপিকে তটস্থ করে রাখবে বা তটস্থ করবে অসাংবিধানিক কিছু দাবি দেওয়া নিয়ে। আজকে জামাতের বৈঠক পরবর্তী সময়ে জামাতের যে কথাবার্তার টোন শোনা গেল, তাতে মনে হচ্ছে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে। নতুন সরকার কাজ শুরুই করতে পারেনি, অন্য কাউকে লাগবে না, এই জামাতই অতিষ্ঠ করে মারবে। যদি জামাতের যদি অসাংবিধানিক দাবি দেওয়া না মানে, এখন সরকার, বিএনপি সরকার কি অসাংবিধানিক দাবি দেওয়া মানবে? খেয়াল করুন, সেনাবাহিনী কিন্তু উঠে যায়নি। দেশ কি ঠান্ডা হয়েছে? নির্বাচন হয়েছে 1 মাস পার হয়ে গেছে, সরকার গঠনও প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল। সেই জায়গায় এখনো কিন্তু সেনাবাহিনী স্টিল বাইরে ব্যারাকে ফিরে যায়নি। সরকারও মনে করছে যে সেনাবাহিনী আরো কিছুদিন কি থাকুক। সরকারকে এই যে পুলিশের উপরে আত্মবিশ্বাস এখনো পাচ্ছে না, এখনো সেনাবাহিনীকে তেলের ডিপো পাহারা দিতে পাঠাচ্ছে বা বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পাঠাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ঘোলাটে। সেই 24 সালে আওয়ামী লীগ শেষ সময়ে যে পরিস্থিতি ঘোলাটে ছিল, এখনো ঘোলাটে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটা করবে। আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল যে জঙ্গি জামাত জোট। বিএনপি ছিল একটা পার্শ্ব চরিত্র, বিএনপি আজকে মূল বেনিফিশিয়ারি। জামাতের অনলাইন আমির কদিন আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে 75 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, 24 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, অর্থাৎ ক্ষমতার বেনিফিশিয়ারি, ক্ষমতা পেয়েছে বিএনপি। তো সেই জায়গায় এই যে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে রাজনীতিতে। আগামীকাল কি সত্যিই সরকারের শেষ অধিবেশন হতে যাচ্ছে? এখন প্রশ্ন আসছে জামাত নেতার কথায়, কেন এমন কড়া হুঁশিয়ারি দিলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত নেতা হামিদুর রহমান আজাদ। আজ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জামাতের নেতা হামিদুর রহমান আজাদ। এবং এই যে 11 দলীয় যে জোট, এই 11 দলীয় লিয়াজো কমিটির তিনি সম্ভবত সমন্বয়ক। তার বক্তব্যের মূল সুর ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার যদি তাদের দাবি না মানে, তবে রাজপথই হবে চূড়ান্ত ফয়সালার জায়গা। মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং তার অধিবেশন ডাকা নিয়ে এই টানাপোড়েন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি সরাসরি আলটিমেটাম। অর্থাৎ বিরোধী জোট মনে করছে সরকার সময় ক্ষেপণ করছে। জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব, আমরা বলি জুলাই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মাধ্যমে জামাত এবং এনসিপি জঙ্গিদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ নামে একটা সনদ, এবং এই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার অপরিহার্য, আর এই সংস্কারের জন্য যদি অধিবেশন না ডাকা হয়, তবে তারা এই সরকারকে আর বৈধ সংসদীয় প্রক্রিয়ার সুযোগ দিতে রাজি নয়। হামিদুর রহমান আজাদ বক্তব্যের পরের অংশে উল্লেখ করেছেন জুলাই সনদ নিয়ে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে 11 দল। এখানে লক্ষণীয় যে তারা কেবল দলীয়ভাবে নয়, বরং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর গণ আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। হামিদুর রহমান আজাদ আরও জানিয়েছেন, আগামী 28 মার্চ শীর্ষ নেতৃত্বের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। অর্থাৎ সরকার যদি কালকের মধ্যে সিদ্ধান্ত না নেয়, তবে 28 মার্চের পর দেশ এক নতুন রাজনৈতিক সংঘাত বা আন্দোলনের সাক্ষী হতে পারে। হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেছেন, নির্বাচনের পর উপদেষ্টারা নিজেরাই হাটে হাড়ি ভেঙেছেন, অর্থাৎ নির্বাচন নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন। এর মানে কি? তিনি দাবি করেছেন যে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের পর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, যদিও জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অর্থাৎ জামাত দাবি করছে, প্রত্যাশা করছে তারাই ক্ষমতায় যেত, এখনো তাদের কিন্তু সেই সুরটা। 11 দলীয় ঐক্যের দাবি হলো জুলাই সনদ আংশিক নয়, বরং সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তারা মনে করছেন সরকার জুলাই বিপ্লবের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সংসদ ওয়াকআউট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরো কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বিএনপিকেও এক হাত নিয়েছেন এই বলে যে বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। রাষ্ট্রপতি ভাষণ দেওয়া হচ্ছে, এটি সাংবিধানিক রেওয়াজ, একদম সংবিধানে বলা আছে। জামাত পদে পদে সংবিধান লঙ্ঘন করতে চায়, জামাত বিপ্লবী সরকার করতে চায়। সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, এখনো পর্যন্ত তারা সেই স্বপ্নে বিভোর। হামিদুর রহমান আজাদের মতে বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং সংসদীয় রীতিনীতি লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি প্রশাসনের দলীয়করণ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রশাসনকে মেধাহীন লোক দিয়ে ভর্তি করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমি নির্বাচনের আগেই বলেছিলাম, এই যে জামাত যখন ক্ষমতাটা পাবে না, ইউনূসের আমলে সারা প্রশাসনে যেভাবে তারা ভরেছিল, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা জালের মতো ছেয়ে গিয়েছিল। এখন স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় এবং প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীতে জামাত উচ্ছেদ অভিযান শুরু অলরেডি হয়ে গেছে, জামাত উচ্ছেদ শীর্ষ পর্যায়ে উচ্ছেদ হয়ে গেছে, প্রশাসনে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, পুলিশে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, এবং আরো বিভিন্ন জায়গায় যখন এই যে একের পর এক উচ্ছেদ হবে, জামাত যখন ক্ষমতা এনজয় করতে পারবে না, তখন জামাতের কিন্তু মারাত্মক আতে ঘা লাগবে এবং সরকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে জামাত। সংসদে নাও থাকতে পারে, রাজপথে নেমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এখন বিএনপি সরকারের পুলিশকে এটা ট্যাকেল করতে পারবে? আর এসব কারণেই কি সেনাবাহিনী এখনো মাঠে আছে? প্রিয় দর্শক, জামাত নেতা হামিদুর রহমান আজাদের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল জাতীয় সংসদের যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে জামাতের যে 11 দলীয় জোটের দাবি যদি বিএনপি না মানে, তাহলে ঈদের পরে জামাত একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। একদিকে সরকারের টিকে থাকা বা সংসদীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রশ্ন, অন্যদিকে 11 দলীয় ঐক্যের রাজপথে নামার হুমকি। এখন দেখার বিষয়, সরকার কি সত্যিই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকে, নাকি দেশ নতুন কোনো অস্থিরতার দিকে মোড় নেয়। সংবিধান সংস্কার পরিষদ এটি একটা অসাংবিধানিক বিষয়। প্রথম দিনই যেদিন সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন, সেদিনই জামাতের এনসিপি বা জামাত জোটের সদস্যরা শপথ নিয়েছিলেন, কিন্তু বিএনপি নেয়নি। এটা অসাংবিধানিক বিধায় জামাত সোজা কথা সব কিছুতে যা কিছু অসাংবিধানিক সেটি চাপিয়ে দিতে চায়, বিএনপি সেটা চায় না। এখন দেখার বিষয়, বিএনপি জামাতের এসব দাবির কাছে
মাথা নত করে কিনা, নাকি বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল করে, সেটি দেখতে হলে আমাদের ঈদের পরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং নজর রাখব, এবং সেনাবাহিনী কেন মাঠে আছে, সেনাবাহিনী এই পরিস্থিতিগুলো ট্যাকেল করার জন্যই মাঠে আছে কিনা, কিংবা এখন যেহেতু সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত, সেহেতু সরকার কি কঠোর পদক্ষেপে যায় নাকি জামাতের কাছে আপোষ করে, সেটি দেখব নিশ্চয়ই আমরা। বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক যারা আছেন প্রত্যেকেই আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন, বুঝার চেষ্টা করুন উত্তরণ কিভাবে হবে, সংকট কিভাবে কাটিয়ে ওঠা যাবে, এসব ভাবার চেষ্টা করেন। আশা করি উত্তর পেয়ে যাবেন। গত প্রায় 2 বছর আমাদের রাজনৈতিক জীবনের একটা চরম বন্ধ্যা সময় আমরা পার করছি। আমরা যদি সৎভাবে নিজেদের প্রশ্ন করি আমাদের নিজস্ব অর্জন আসলে কি, আরো যদি স্পষ্ট ভাষায় বলি, গত 17 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের দলগত অর্জন আসলে কি, উত্তর একটাই আসবে, শূন্য, জিরো। আমরা এখন পর্যন্ত টিকে আছি কেবলমাত্র প্রতিপক্ষের একের পর এক ভুল সিদ্ধান্ত ও বিবেচনাপ্রসূত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আমাদের প্রাসঙ্গিকতা আজ অন্যের ব্যর্থতার উপর নির্ভরশীল। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য এইটা কতটা লজ্জার আপনারা কি একবারও ভাবার চেষ্টা করেছেন? আমরা নিজেদের ভেতরকার গ্রুপিং এবং ভাইলিক সংস্কৃতিতে এতটাই বুঁদ হয়েছিলাম, কখন আমরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি একবার টেরও পাইনি, আমরা ভাববার চেষ্টাও করিনি। এটা আমাদের ব্যর্থতার অন্যতম প্রধান কারণের মধ্যে একটা। 2024 সালের সেই ঘটনা প্রবাহ অর্থাৎ জুলাই জঙ্গি উত্থান, এটা কি শুধুমাত্র রাজনৈতিক বিপর্যয়? মোটেও না। এটা ছিল একটি প্রজন্মের সাথে আমাদের আত্মিক সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ। আমরা কি একবারও ভেবে দেখেছি কেন তরুণ প্রজন্ম আমাদের নাম শুনলে মুখ ফিরিয়ে নেয়? কারণ একটাই, আমরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তাদের চোখের ভাষা পড়তে পারি নাই। আমাদের ভুলের কারণে আজ একটি পুরো প্রজন্ম থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দলীয় সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার কথা আমরা মুখে বললেও বাস্তবে আমরা কেবল তেলমর্দনকারী আর সুবিধাবাদীদের সংগঠনগুলোতে জায়গা দিয়েছি। এখন সময় এসেছে তরুণ প্রজন্মের সাথে সেই ছিন্ন হওয়া আত্মিক সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর। যারা দেশে অবস্থান করে আজও লড়াই অব্যাহত রেখেছে তাদের মানসিক এবং আর্থিক সহায়তা প্রদান এবং তাদের পরিবারকে আমাদের দেখতে হবে। কিন্তু সাবধান, যারা ইতিমধ্যে নিজেদের কর্ম দিয়ে জনগণের কাছে ভিলেন হিসেবে পরিচিত হয়েছে তাদের যদি আবারও পুনর্বাসন করার ন্যূনতম চেষ্টা করা হয় তবে আর কখনোই আমরা ফিরতে পারবো না, এটা বলেই দিতে পারি। ফেরার জন্য ফিরে কোনো লাভ নেই। আমাদের ফিরতে হবে জেতার জন্য, আমাদের ফিরতে হবে বাংলাদেশের মানুষের মন জয় করবার জন্য। দলের প্রবীণ নেতারা যারা দীর্ঘ সময় ধরে অর্থবিত্ত এবং ক্ষমতার স্বাদ নিয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এখন সময় নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে দলের স্বার্থে তরুণদের হাত বাড়িয়ে দেওয়ার। যদি তারা এখনো ক্ষমতায় আঁকড়ে থাকার নোংরা খেলায় মত্ত থাকেন তবে ব্যক্তির চেয়ে দল বড় এই স্লোগানটি গত 17 বছরের মতো আগামীতেও একটি প্রহসন হয়ে থাকবে। আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট পরিবার কিংবা সিন্ডিকেটের সম্পত্তি নয়, এটি এদেশের মেহনতি মানুষের রক্ত দিয়ে গড়া প্রতিষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষকে সাথে নিয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের ইতিহাস হলো অধিকারহীন মানুষের অধিকার আদায়ের ইতিহাস। 66-র 6 দফা, 70-এর নির্বাচন কিংবা 71-এর মহান মুক্তিযুদ্ধ, সবখানেই মূল চালিকা শক্তি ছিল এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ নিম্নবিত্ত মানুষ। অথচ আজ কি নিদারুণ ট্র্যাজেডি, শোষিত শ্রেণীর কথা বলতে বলতে দলটি কখন যে বড় ব্যবসায়ী আর সুযোগ সন্ধানী উচ্চবিত্তের দলে পরিণত হলো আমরা টেরই পেলাম না। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী কিংবা এইচ.এম. কামরুজ্জামানের মতো নেতারা আজ বেঁচে থাকলে কি ভাবতেন, কিংবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে কি ভাবতেন? তারা তো জীবন উৎসর্গ করেছিলেন শোষিত মানুষের জন্য। তারা নিশ্চয়ই ভাবেননি যে কোনো এক তথাকথিত পরিবারের ভাবিরা এসে আস্ত এক সংগঠন বিক্রি করে দেবেন, কিংবা কোনো কালো কুট পরা লম্পট এসে দলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবেন। ভেবেছিল কি কেন্দ্র থেকে তৃণমূল সবখানেই গ্রুপিং এর বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। আমরা যদি এই মুহূর্তে গ্রুপিং বন্ধ করে এক অভিন্ন লক্ষ্যে সুসংগঠিত হতে না পারি তবে আমাদের হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম আর রক্ত সম্পূর্ণরূপে
বিফলে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাওয়ার চেয়ে জরুরি হলো আভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা। আমাদের লড়াই আপাতত ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াই হলো সেই হাজার হাজার কারাবন্দী নেতাকর্মীর জন্য যারা 56,000 বর্গ মাইল জুড়ে দুঃসহ জীবনযাপন করছে। তাদের প্রতি আত্মিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমাদের ফিরে আসা ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব হবে না। আমাদের এই সংকট থেকে উত্তরণের কি উপায়, আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন কিন্তু অসম্ভব কোনো কিছু নয়। শুধু এই দলটাকে শেখ লীগ, ভাই লীগ এবং ভাবি লীগ থেকে মুক্ত করতে হবে। এই খাঁচা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগকে আবার সেই পুরনো ঠিকানায় ফিরে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, যেখানে থাকবে কৃষক, শ্রমিক আর মেহনতি মানুষ। দলের ভেতরকার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে আজ আমাদের এই পতন হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না। এখানে নেতাদের মালিক আর কর্মীদের চাকর মনে করার যে মানসিকতা, যে সংস্কৃতি সৃষ্টি হয়েছিল, তা সমূলে উৎপাটন করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, 5ই আগস্টের আগে গোয়েন্দা রিপোর্ট বা আন্তর্জাতিক গণমাধ্যমে যা এসেছিল তা কি সরকার জানতো না? আমার মনে হচ্ছে নিশ্চয়ই জানতো, কিন্তু শেষ মুহূর্তে এসে কেন যেন মনে হয়েছে দলের ভেতরকার স্বার্থান্বেষী মহল চায়নি আওয়ামী লীগ সংগঠন হিসেবে টিকে থাকুক। যখন রাজপথ উত্তাল ছিল তখনও গণভবনের খোশ গল্প আমাদের পতনকে ত্বরান্বিত করেছে, এটাই বাস্তব। তাই আসুন আওয়ামী লীগকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেই। আওয়ামী লীগের মালিকানা কেবল সাধারণ মানুষের, ভাই ভাবিদের সিন্ডিকেট থেকে দলকে মুক্ত করতে পারলেই আবারও বাংলার বুকে বুক চিতিয়ে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ। আর তা না হলে গ্রুপিং এর এই ছোবল আমাদের অবশিষ্ট অংশটুকু ধুলোয় মিশিয়ে দেবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা ভাবুন, আপনারা পড়ুন তরুণ প্রজন্মের মনের ভাষা, চোখের ভাষা, তারা কি চায়, তারা কি চাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।